সপ্তম শতকের শুরুতেই ইসলাম ইতিহাসের মঞ্চে প্রবল গতিতে আবির্ভূত হয়। অল্প সময়ের মধ্যেই মুসলমানরা উত্তর আফ্রিকা থেকে পারস্য পর্যন্ত বিশাল অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারা সাসানিয়ান সাম্রাজ্যকে পরাজিত করে, যার ফলে মুসলিম শক্তি পৌঁছে যায় তৎকালীন ভারতীয় রাজ্যগুলির সীমান্তে, আজকের আফগানিস্তান এবং পাকিস্তান অঞ্চলে। 632 সালেই আরব নৌবাহিনী ভারতের দিকে অভিযান চালালেও তা সফল হয়নি, তবে স্থলপথে আক্রমণ ছিল অনেক বেশি কার্যকর। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল সিন্ধু অঞ্চল, বর্তমান পাকিস্তান। ইসলামের আগমনের আগে এই অঞ্চলটি ভারতীয় সভ্যতার অংশ ছিল এবং ব্রাহ্মণ রাজবংশের শাসনে ছিল। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরপরই সিন্ধুতে আরব আক্রমণ শুরু হয় এবং 640-এর দশক পর্যন্ত তা চলতে থাকে। কিন্তু 712 সালে উমাইয়া খিলাফতের একটি বাহিনী চূড়ান্তভাবে সিন্ধু জয় করে এবং অঞ্চলটি সম্পূর্ণভাবে মুসলিম শাসনের অধীনে আসে। আজ অনেক পাকিস্তানি এই ঘটনাকে তাদের জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখেন। পরবর্তী কয়েক দশকের মধ্যেই সিন্ধুর অধিকাংশ জনগণ ইসলাম গ্রহণ করে এবং আজও এই অঞ্চলের মানুষ প্রধানত মুসলমান। সিন্ধু ছিল প্রথম অঞ্চল যেখানে মুসলমানরা একটি ঐতিহ্যবাহী ভারতীয় জনগোষ্ঠীর ওপর শাসন কায়েম করে। তবে ইসলামের আগমনকে শুধুমাত্র যুদ্ধ ও দখলের ইতিহাস হিসেবে দেখা ভুল হবে। ব্যবসা, বাণিজ্য এবং ভ্রমণও ছিল ইসলাম ও ভারতের প্রাথমিক সম্পর্কের সমান গুরুত্বপূর্ণ অংশ। আরব ব্যবসায়ীরা ভারতীয় বন্দরগুলিতে স্বাগত পেতেন এবং ভারতীয় শাসকেরা সাধারণত মুসলমানদের ধর্ম পালনে সহনশীল ছিলেন। পশ্চিম উপকূলের বহু বন্দর নিয়ন্ত্রণকারী রাষ্ট্রকূটরা মুসলিম সম্প্রদায়কে শহরে বসবাস ও মসজিদ নির্মাণের অনুমতি দিয়েছিলেন। এই সময় বহু মুসলিম পর্যটক ও ভ্রমণকারী ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন। তাদের লেখা ভ্রমণ বৃত্তান্ত আজ এই যুগ সম্পর্কে আমাদের সবচেয়ে মূল্যবান তথ্যসূত্র। একইভাবে মুসলিম শাসনের অধীনেও সিন্ধু শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের আবাসস্থল ছিল। ভারতীয় জাহাজ মুসলিম বন্দরগুলিতে নিয়মিত যাতায়াত করত। ইসলাম ও ভারতের সম্পর্ককে শুধুই সংঘাতের দৃষ্টিতে দেখা সহজ, কিন্তু বাস্তবে সহযোগিতা ও সহনশীলতাও এই ইতিহাসের সমান গুরুত্বপূর্ণ অংশ, যা আজও প্রাসঙ্গিক। উত্তর ভারত বহুদিন ধরেই শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র ছিল। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর এক রাজনৈতিক শূন্যতার মধ্যে 3টি বড় শক্তি আবির্ভূত হয়। এই 3 সাম্রাজ্যের মধ্যে কনৌজ শহরকে কেন্দ্র করে যে দীর্ঘ লড়াই শুরু হয় তা ইতিহাসে পরিচিত ত্রিপাক্ষিক সংগ্রাম বা কনৌজ ত্রিভুজ যুদ্ধ নামে। এই 3 সাম্রাজ্য ছিল পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। 3টি 750-এর দশকে শক্তিশালী হয়ে ওঠে এবং নিজ নিজ অঞ্চলে সুপ্রতিষ্ঠিত ছিল। প্রতিহাররা মূলত গুজরাট এবং রাজস্থানে অবস্থান করত এবং সিন্ধু থেকে আসা মুসলিম আক্রমণ প্রতিহত করার জন্য বিশেষভাবে পরিচিত ছিল। এক আরব ইতিহাসবিদ প্রতিহার সম্রাট মিহিরা ভোজা সম্পর্কে লিখেছিলেন, ভারতের রাজাদের মধ্যে তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রু। অন্যদিকে রাষ্ট্রকূটরা দাক্ষিণাত্যে চালুক্যদের উৎখাত করে ক্ষমতায় আসে। তারা প্রতিহারদের তুলনায় ইসলামের প্রতি অনেক বেশি সহনশীল ছিল। মুসলিম ধর্ম প্রচারক, মসজিদ নির্মাণ এবং মুসলিম বিশ্বের সঙ্গে বাণিজ্য সবকিছুই তারা অনুমোদন করেছিল। তাই আরব ভ্রমণকারীদের লেখায় রাষ্ট্রকূটদের সম্পর্কে তুলনামূলকভাবে ইতিবাচক চিত্র দেখা যায়। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত রাষ্ট্রকূট সাম্রাজ্য ছিল এই 3টির মধ্যে সবচেয়ে বৃহৎ। তৃতীয় শক্তি ছিল পাল সাম্রাজ্য, যাদের কেন্দ্র ছিল বাংলা অঞ্চলে। পালরা ছিলেন বৌদ্ধ এবং ইতিহাসের শেষ বৃহৎ বৌদ্ধ সাম্রাজ্য হিসেবেই তারা পরিচিত। সামরিক শক্তির পাশাপাশি তারা কূটনীতি ও শিক্ষার জন্যও বিখ্যাত ছিলেন। 750 খ্রিস্টাব্দের দিকে পূর্ব ভারতের প্রান্তে উঠে আসে এক নতুন শক্তি, পাল সাম্রাজ্য। সেখানে ক্ষমতার খোঁজে দাঁড়িয়েছিলেন গোপাল, একজন সাধারণ স্থানীয় প্রধান, যিনি স্থানীয় নেতাদের সমর্থনে রাজা নির্বাচিত হন। এটি ছিল এমন এক বিরল ঘটনা যেখানে ক্ষমতা কোনো যুদ্ধ বা দখলের মাধ্যমে নয়, বরং জনসমর্থন ও সম্মতির মাধ্যমে আসে। গোপালের উত্তরসূরি ধর্মপাল এবং দেবপাল তাদের দূরদর্শী নেতৃত্বে পাল সাম্রাজ্যকে শক্তিশালী করে। তারা শুধু রাজনীতি ও যুদ্ধ কৌশলে নয়, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতায়ও অগ্রণী। নালন্দা, বিক্রমশিলা, সোমপুর এই বিখ্যাত মহাবিদ্যালয়গুলো তাদের সংরক্ষণ ও উন্নয়নের প্রতীক। এই সময় ভারতে আসে বহু ছাত্র চীন, তিব্বত, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শিক্ষা ও জ্ঞান চর্চার জন্য। ভারত তখন কেবল আঞ্চলিক শক্তি নয়, জ্ঞান ও বৌদ্ধ চিন্তার বিশ্ব কেন্দ্র হয়ে উঠেছিল। কিন্তু ত্রিপক্ষীয় সংঘর্ষ তাদের শক্তিকেও ধীরে ধীরে নিঃশেষ করে দেয়।
এই সময়ই দক্ষিণ ভারতের তামিল অঞ্চলে নীরবে শক্তি সঞ্চয় করছিল এক নতুন রাজবংশ, চোল সাম্রাজ্য। নবম শতাব্দীর শেষ দিকে বিজয়ালয় চোল পল্লবদের দুর্বলতার সুযোগ নিয়ে চোল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। পরবর্তী শতাব্দীতে রাজরাজ চোল ও রাজেন্দ্র চোল চোল সাম্রাজ্যকে নিয়ে যান তার সর্বোচ্চ শিখরে। চোলরা কেবল স্থলভাগেই নয়, ভারতের ইতিহাসে প্রথমবারের মতো একটি শক্তিশালী নৌ সাম্রাজ্য গড়ে তোলে। তাদের প্রভাব ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূল পর্যন্ত। চোল, পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের যুগ পেরিয়ে ভারত তখনও রাজনৈতিকভাবে বিভক্ত। এই বিভক্তি ভারতের ইতিহাসে ডেকে আনে এক নতুন অধ্যায়, এক নতুন শক্তির আবির্ভাব। উত্তর পশ্চিম সীমান্তে হিন্দুকুশ পর্বতমালার ওপারে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছিল ইসলামিক বিশ্ব। এই শক্তির আগমন শুধু রাজ্য দখলের জন্য ছিল না, এটি ভারতের রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিতে যাচ্ছিল। ইসলামিক বিশ্বের সাথে ভারতের প্রথম বড় সংঘর্ষ ঘটে 711 খ্রিস্টাব্দে। উমাইয়া খেলাফতের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অঞ্চলে অভিযান চালান। রাজা দাহির পরাজিত হন এবং সিন্ধু প্রথমবারের মতো ইসলামিক শাসনের অধীনে আসে। কিন্তু এই বিজয়ের প্রভাব ছিল সীমিত। আরবরা সিন্ধুর বাইরে গভীরভাবে প্রবেশ করতে পারেনি। ভারতের মূল ভূখণ্ড তখনও অক্ষত ছিল। দশম শতাব্দীর শেষ দিকে মধ্য এশিয়া থেকে উঠে আসে এক নতুন শক্তি, গজনবী সাম্রাজ্য। এর সবচেয়ে বিখ্যাত শাসক মাহমুদ আফ গজনি। 1000 থেকে 1027 সালের মধ্যে মাহমুদ গজনি ভারতে প্রায় 17 বার আক্রমণ চালান। এই আক্রমণগুলোর লক্ষ্য ছিল স্পষ্ট: মন্দিরের বিপুল সম্পদ, সোনা, রত্ন ও দাস, রাজনৈতিক আধিপত্য নয় বরং লুণ্ঠন। কিন্তু মাহমুদ কখনোই ভারতে স্থায়ী শাসন কায়েম করেননি। তার মৃত্যুর পর গজনবী শক্তি দ্রুত দুর্বল হয়ে পড়ে। গজনবীদের পতনের পর মঞ্চে আসে এক নতুন শক্তি, ঘুরি বংশ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মাহমুদ ঘুরি। তিনি মাহমুদের মতো শুধু লুট করতে আসেননি, তিনি এসেছিলেন শাসন প্রতিষ্ঠা করতে। 1191 খ্রিস্টাব্দ, তারাইনের প্রথম যুদ্ধ। রাজপুত শাসক পৃথ্বীরাজ চৌহান মাহমুদ ঘুরিকে পরাজিত করেন। ভারত বাঁচে, কিন্তু অল্প সময়ের জন্য। 1192 খ্রিস্টাব্দ, তারাইনের দ্বিতীয় যুদ্ধ। এইবার মোহাম্মদ ঘুরি জয়ী হন। এই এক যুদ্ধই ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। উত্তর ভারতের দরজা ইসলামিক শাসনের জন্য স্থায়ীভাবে খুলে যায়। মোহাম্মদ ঘুরি নিজে ভারত শাসন করতে আসেননি। তার দৃষ্টি ছিল পশ্চিমে, মধ্য এশিয়ার রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্বে। কিন্তু ভারতে রেখে যান নিজের বিশ্বস্ত দাস সেনাপতিদের, যাদের হাতেই ধীরে ধীরে কেন্দ্রীভূত হতে থাকে ক্ষমতা। এই দাস সেনাপতিদের মধ্যেই ছিলেন একজন অসাধারণ মানুষ, কুতুবউদ্দিন আইবক। প্রথমে তিনি ছিলেন কেবল একজন কৃতদাস, কিন্তু যুদ্ধক্ষেত্রে সাহস, প্রশাসনে দক্ষতা এবং প্রভুর প্রতি আনুগত্য তাকে তুলে আনে ইতিহাসের কেন্দ্রে। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর ভারতে ঘুরি শাসনের অবসান ঘটে। আর ঠিক সেই শূন্য মুহূর্তেই কুতুবউদ্দিন আইবক নিজেকে ঘোষণা করেন স্বাধীন শাসক। এইভাবেই দিল্লিকে রাজধানী করে প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম স্থায়ী ইসলামিক সাম্রাজ্য। এটি শুধু একটি নতুন রাজবংশের উত্থান ছিল না, এটি ছিল শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন, প্রশাসনে পারস্য প্রভাবের সূচনা এবং ভারতীয় ইতিহাসে এক দীর্ঘ ইসলামিক শাসন যুগের শুরু। দিল্লি সালতানাত প্রথমবারের মতো উত্তর ভারতের বিশাল অঞ্চলকে একক কেন্দ্রীয় শাসনের আওতায় আনে, যেখানে সেনাবাহিনী, রাজস্ব, আইন ও ধর্ম সবকিছুই নতুনভাবে সংগঠিত হয়। দিল্লি সালতানাত প্রতিষ্ঠার পর প্রশ্ন উঠেছিল একটাই: এই নতুন সাম্রাজ্য কি টিকে থাকতে পারবে? কারণ এটি গড়ে উঠেছিল একজন রাজপুত রাজা বা প্রাচীন রাজবংশের হাত ধরে নয়, বরং এমন মানুষের মাধ্যমে যারা একসময় ছিল কৃতদাস। এই কারণেই ইতিহাসে এই প্রথম শাসক গোষ্ঠী পরিচিত হয় দাস বংশ অথবা মামলুক বংশ নামে। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক একজন যোদ্ধা হিসেবেই বেশি পরিচিত ছিলেন। তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরি সাম্রাজ্যের পক্ষে যুদ্ধ চালিয়েছেন, কিন্তু স্বাধীন শাসক হিসেবে তার সময় ছিল খুবই স্বল্প, 1206 থেকে 1210, মাত্র 4 বছর। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে।
দিল্লি সালতানাত তখনও ছিল অপরিণত ও অস্থির। আইবকের মৃত্যুর পর দিল্লি সালতানাত চরম সংকটে পড়ে। এই সংকট থেকেই উঠে আসেন শামসুদ্দিন ইলতুৎমিশ, যাকে অনেক ঐতিহাসিক দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে মনে করেন। ইলতুৎমিশ বিদ্রোহী আমিরদের দমন করেন, রাজধানী দিল্লিকে শক্তিশালী করেন, কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করেন, খলিফার স্বীকৃতি লাভ করেন। খলিফার স্বীকৃতি তার শাসনকে আন্তর্জাতিক বৈধতা দেয়। তার সময়েই দিল্লি সালতানাত একটি টেকসই রাষ্ট্রের রূপ নেয়। ইলতুৎমিশের মৃত্যুর পর এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন তিনি। নিজের কন্যা রাজিয়া সুলতানাকে উত্তরাধিকারী ঘোষণা করেন। 1236 খ্রিস্টাব্দে রাজিয়া সুলতানা দিল্লির সিংহাসনে বসেন। তিনি ছিলেন ভারতের প্রথম নারী সুলতান, দক্ষ প্রশাসক, সাহসী শাসক। কিন্তু সমাজ প্রস্তুত ছিল না একজন নারী শাসককে মেনে নিতে। তুর্কি অভিজাতদের বিরোধিতা, ষড়যন্ত্র এবং বিদ্রোহের মুখে রাজিয়ার পতন ঘটে। তার শাসন ছিল সংক্ষিপ্ত কিন্তু ইতিহাসে অমর। রাজিয়ার পর ক্ষমতার ভারসাম্য আবার নড়বড়ে হয়ে পড়ে। এই অস্থিরতা শেষ করেন গিয়াস উদ্দিন বলবন। তিনি কঠোর শাসন কায়েম করেন, অভিজাতদের ক্ষমতা ভাঙেন, গুপ্তচর ব্যবস্থা গড়ে তোলেন, উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল হুমকি মোকাবিলা করেন। তার শাসনে দিল্লি সালতানাত প্রথমবারের মতো ভয়ের মাধ্যমে হলেও স্থিতিশীলতা পায়। বলবনের মৃত্যুর পর তার যোগ্য উত্তরাধিকার না থাকায় দাস বংশ দ্রুত দুর্বল হয়ে পড়ে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং ক্ষমতার দ্বন্দ্বে 1290 খ্রিস্টাব্দে দাস বংশের পতন ঘটে। এই পতনের মধ্যে দিয়েই দিল্লি সালতানাতে আরেক নতুন অধ্যায়ের সূচনা হয়, খিলজি বিপ্লব। দাস বংশের পতনের সাথে সাথে দিল্লি সালতানাতে ঘটে যায় এক নীরব কিন্তু গভীর পরিবর্তন। ক্ষমতা এবার আর শুধু তুর্কি দাস অভিজাতদের হাতে সীমাবদ্ধ থাকল না। 1290 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এক বৃদ্ধ সেনাপতি, জালালউদ্দিন খিলজি। এই ঘটনাই পরিচিত হয় ইতিহাসে খিলজি বিপ্লব নামে। জালালউদ্দিন খিলজি দাস বংশের মতো কঠোর শাসনে বিশ্বাস করতেন না। তিনি বিদ্রোহীদের ক্ষমা করতেন, অভিজাতদের সাথে আপোষ করতেন, শান্তিপূর্ণ শাসন চালাতে চাইতেন। কিন্তু দিল্লি সালতানাত তখনও ছিল দুর্বল ও অস্থির। নরম শাসন এই বাস্তবতায় টেকেনি। তার নিজের ভাগ্নে এক তরুণ সেনানায়ক আলাউদ্দিন খিলজি চক্রান্তের মাধ্যমে 1296 সালে জালালউদ্দিনকে হত্যা করে সিংহাসন দখল করেন। আলাউদ্দিন খিলজি শুধু একজন সুলতান ছিলেন না, তিনি ছিলেন দিল্লি সালতানাতের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর শাসক। তার শাসনের মূল লক্ষ্য ছিল তিনটি: অভিজাতদের ক্ষমতা ধ্বংস, শক্তিশালী স্থায়ী সেনাবাহিনী, বহিঃশত্রুদের সম্পূর্ণ প্রতিহত করা। আলাউদ্দিন জানতেন শক্তিশালী সেনাবাহিনীর জন্য সস্তা খাদ্য ও স্থিতিশীল অর্থনীতি দরকার। তিনি তাই চালু করেন ইতিহাসের প্রথম রাষ্ট্র নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, খাদ্যের দাম নির্ধারণ, কাপড় ও ঘোড়ার মূল্য নিয়ন্ত্রণ, কঠোর নজরদারি, কালোবাজারিদের কঠিন শাস্তি। ফলে সেনাবাহিনী সস্তায় রসদ পায়, বিদ্রোহের সম্ভাবনা কমে, কেন্দ্রীয় শাসন শক্ত হয়। আলাউদ্দিন খিলজির সময়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বারবার আক্রমণ চালায় মঙ্গলরা, কিন্তু এই প্রথম মঙ্গলরা ভারতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। আলাউদ্দিন শক্তি দুর্গ নির্মাণ করেন, সীমান্তে সেনা মোতায়েন করেন, নির্মমভাবে আক্রমণ প্রতিহত করেন, দিল্লি রক্ষা পায়। দক্ষিণ ভারত অভিযান, সাম্রাজ্যের বিস্তার। আলাউদ্দিন নিজে দক্ষিণে যাননি, তিনি পাঠান নিজের শ্রেষ্ঠ সেনাপতি মালিক কাফুর। মালিক কাফুরের অভিযানে দেবগিরি, ওয়ারাঙ্গাল, দ্বার সমুদ্র, মাদুরাই একটির পর একটি রাজ্য দিল্লির অধীনতা স্বীকার করে। দক্ষিণ ভারতের বিপুল সম্পদ দিল্লিতে প্রবাহিত হতে থাকে। আলাউদ্দিন খিলজি ক্ষমতা ধরে রাখতে ভয়কেই অস্ত্র বানান। গুপ্তচর নেটওয়ার্ক, কঠোর আইন, নিষ্ঠুর শাস্তি। কিন্তু এই ভয়ই তার মৃত্যুর পর শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলে। 1316 খ্রিস্টাব্দে আলাউদ্দিনের মৃত্যু হলে অযোগ্য উত্তরাধিকার, ষড়যন্ত্র এবং ক্ষমতার দ্বন্দ্বে খিলজি বংশ দ্রুত ভেঙে পড়ে। মাত্র 4 দশকের মধ্যেই এক শক্তিশালী বংশ ইতিহাসে বিলীন হয়ে যায়। আর তাদের পতনের মধ্য দিয়েই দিল্লি সালতানাতে শুরু হয় আরও এক নাটকীয় অধ্যায়, তুঘলক বংশ। খিলজি বংশের পতনের পর দিল্লি সালতানাত আবার দাঁড়িয়েছিল এক অনিশ্চিত মোড়ে। শক্তিশালী কেন্দ্র ছিল, কিন্তু শাসন ব্যবস্থা ভেতর থেকে দুর্বল। এই সময়ই ইতিহাসের মঞ্চে প্রবেশ করেন এক নতুন শাসক, গিয়াস উদ্দিন তুগলক। এভাবেই শুরু হয় দিল্লি সালতানাতের তৃতীয় অধ্যায়, তুগলক বংশ। গিয়াস উদ্দিন তুগলক ছিলেন একজন বাস্তববাদী শাসক। খিলজি যুগের ভয়ভিত্তিক শাসনের পরে তিনি চেয়েছিলেন শৃঙ্খলা,
স্থিতিশীলতা, প্রশাসনিক ভারসাম্য। তিনি বিদ্রোহ দমন করেন, রাজস্ব ব্যবস্থায় নিয়ম ফেরান, সীমান্তে নিরাপত্তা জোরদার করেন। দিল্লি সালতানাত ধীরে ধীরে আবার নিয়ন্ত্রণে আসে, কিন্তু তার শাসন দীর্ঘ হয়নি। 1325 খ্রিস্টাব্দে এক রহস্যজনক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। পিতার মৃত্যুর পর সিংহাসনে বসেন মুহাম্মদ বিন তুগলক। ইতিহাসে খুব কম শাসকই আছেন যাদের সম্পর্কে মতামত এতটাই বিপরীত। তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান, বহু ভাষায় পারদর্শী, গণিত ও দর্শনে দক্ষ, কিন্তু একই সাথে তিনি ছিলেন ভয়ঙ্করভাবে অবাস্তব। তার সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর। উদ্দেশ্য ছিল যুক্তিসঙ্গত, দক্ষিণ ও উত্তর সমানভাবে নিয়ন্ত্রণ, মঙ্গল হুমকি থেকে দূরে থাকা, কিন্তু বাস্তবায়ন ছিল নির্মম। লক্ষ লক্ষ মানুষকে জোরপূর্বক 1000 কিলোমিটার হাঁটতে বাধ্য করা হয়। ফলাফল মৃত্যু, দুর্ভিক্ষ, জনবিরোধিতা। শেষ পর্যন্ত রাজধানী আবার দিল্লিতে ফেরাতে হয়। আরেক যুগান্তকারী সিদ্ধান্ত ছিল তামার মুদ্রা চালু করা, যার মূল্য ছিল রূপার সমান। ধারণাটি ছিল আধুনিক, আজকের কাগজের টাকার মতো, কিন্তু নিয়ন্ত্রণের অভাবে জাল মুদ্রা ছড়িয়ে পড়ে, বাজার ভেঙে পড়ে, অর্থনীতি ধসে যায়। শেষে সরকারকেই লোকের কাছ থেকে জাল মুদ্রা কিনে নিতে হয়, রাজকোষ শূন্য হয়ে পড়ে। এই ব্যর্থ সিদ্ধান্তগুলোর ফলে সারা সাম্রাজ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বাংলা, দাক্ষিণাত্য, সিন্ধু, দক্ষিণ ভারত। মুহাম্মদ বিন তুগলক বিদ্রোহ দমন করেন ঠিকই, কিন্তু প্রতিটি দমন সালতানাতকে আরও দুর্বল করে তোলে। মুহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর ক্ষমতায় আসেন ফিরোজ শাহ তুগলক। তিনি ছিলেন পূর্বসূরির সম্পূর্ণ বিপরীত। ফিরোজ শাহ কর কমান, দমন নীতি শিথিল করেন, খাল, সেচ ব্যবস্থা ও রাস্তা নির্মাণ করেন, হাসপাতাল ও মাদ্রাসা স্থাপন করেন। তার শাসনে মানুষ কিছুটা স্বস্তি পায়, কিন্তু তিনি শক্তি সামরিক শাসন গড়তে পারেননি। বিদ্রোহী প্রদেশগুলো পুনর্দখল করেননি। সালতানাত ধীরে ধীরে ভাঙতে শুরু করে। চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে দিল্লির তুগলক বংশের ক্ষমতা যখন ধীরে ধীরে ভেঙে পড়ছিল, তখন রাজধানী দিল্লি থেকে দূরের অঞ্চলগুলো একে একে নিজেদের আলাদা করে নিতে শুরু করে। উত্তর দাক্ষিণাত্যে মুসলিম শাসকেরা গড়ে তোলে বাহমনি সুলতানাত, আর দক্ষিণে হিন্দু অভিজাতদের নেতৃত্বে জন্ম নেয় শক্তিশালী বিজয়নগর সাম্রাজ্য। বাহমনি সুলতানাত ছিল এমন এক মুসলিম রাষ্ট্রের প্রতীক যে ধরনের শাসন ব্যবস্থা গত 300 বছরে ভারতবর্ষে ধীরে ধীরে গড়ে উঠেছিল। শাসনভার ছিল মুসলিম অভিজাতদের হাতে, তবে হিন্দু জনসাধারণের প্রতি তারা ছিল তুলনামূলকভাবে সহনশীল। বাহমনিরা মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আগত অভিবাসীদের স্বাগত জানাত, যারা সেনানায়ক, প্রশাসক ও পণ্ডিত হিসেবে সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়। এই বিদেশি মুসলিমদের বলা হতো ওয়েস্টার্নার, আর তারা বাহমনিদের জন্য হয়ে উঠেছিল এক অমূল্য সম্পদ। সামরিক ক্ষেত্রে বাহমনিরা ভারতীয় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে ছিল। তারা ব্যাপকভাবে ব্যবহার করত দ্রুতগামী অশ্বারোহী বাহিনী এবং সম্ভবত ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো বারুদ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। অন্যদিকে বিজয়নগর সাম্রাজ্য অনুসরণ করত প্রাচীন হিন্দু রাজতান্ত্রিক ঐতিহ্য। দুটি সাম্রাজ্যের সীমান্ত ছিল কৃষ্ণা নদীর বরাবর, আর এই সীমান্তই পরিণত হয় দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের মঞ্চে। তাদের ইতিহাস জুড়ে সংঘটিত হয় 4টি বড় যুদ্ধ এবং অসংখ্য ছোটখাটো সংঘর্ষ। অধিকাংশ ক্ষেত্রেই বাহমনিরা জয়ী হয় এবং একাধিকবার বিজয়নগরকে কর দিতে বাধ্য করে, যদিও সেই শান্তি কখনোই দীর্ঘস্থায়ী হয়নি। তবে ইতিহাস সবসময় একদিকে থাকে না। 1378 সালে বাহমনি সুলতানের এক দাসের হাতে হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে বিজয়নগর বাহিনী উপকূল বরাবর অগ্রসর হয় এবং গোয়া সহ গুরুত্বপূর্ণ বন্দর দখল করে, কিন্তু প্রবিশ্য দাসের দ্রুতই। 1398 সালে সুলতান ফিরোজ শাহ বাহমনি বিজয়নগরে আক্রমণ চালিয়ে তাদের রাজধানী অবরোধ করেন এবং আবারও কর আদায়ে বাধ্য করেন। তবে এই দুই সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে অদ্ভুত ও নাটকীয় যুদ্ধটি ঘটে 1406 সালে, যা ইতিহাসে পরিচিত স্বর্ণকারের কন্যার যুদ্ধ নামে। বিজয়নগরের শাসক দেবরায়, যিনি সদ্য সিংহাসনের জন্য নিজের ভাইদের হত্যা করে ক্ষমতায় এসেছিলেন, একদিন শুনলেন এক স্বর্ণকারের কন্যার কথা, যাকে নাকি কেউ তুলনা করতে পারে না। দেবরায় তার প্রেমে পড়ে প্রস্তাব পাঠালেন, কিন্তু সেই মেয়ে তাকে প্রত্যাখ্যান করে। কারণ দুটি: প্রথমত, সে ছিল মুসলিম আর দেবরায় ছিলেন হিন্দু। দ্বিতীয়ত, সে জানত সতীদাহ প্রথার কথা এবং ভয় পেয়েছিল আজ নয়তো কাল দেবরায়কে ক্ষমতাচ্যুত করা হলে তাকেও আগুনে পুড়তে হবে। এই প্রত্যাখ্যান দেবরায়ের অহংকারে আঘাত হানে। রাগে অন্ধ হয়ে তিনি উত্তর দিকে সেনা নিয়ে অগ্রসর হন মেয়েটিকে জোর করে নিয়ে আসার জন্য।
মেয়েটি ও তার পিতা পালিয়ে আশ্রয় নেন বাহমনি সুলতানাতের কাছে। ফলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। কয়েক মাস ধরে চলা এই সংঘর্ষে অবশেষে বাহমনি বাহিনী দেবরায়কে পিছু হটতে বাধ্য করে। চুক্তির শর্ত ছিল অপমানজনক। দেবরায়কে নিজের এক কন্যাকে বাহমনি সুলতানের সঙ্গে বিয়ে দিতে হয়, আর স্বর্ণকারের কন্যাকে বিয়ে দেওয়া হয় সুলতানের পুত্রের সঙ্গে। এই চুক্তি কয়েক বছরের শান্তি এনে দিলেও দুটি সাম্রাজ্যের রক্তক্ষয়ী শত্রুতা থেমে থাকেনি। এই সময়ে দিল্লি সুলতানাতও অবিরাম পতনের পথে হাঁটছিল। 1398 সালে মধ্য এশিয়া থেকে আগত কুখ্যাত বিজেতা তৈমুর লং দিল্লিতে হামলা চালিয়েও মাত্র 5 দিনে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। এই লুটপাট দিল্লিকে শতাব্দীর জন্য পঙ্গু করে দেয়। তুগলক বংশ 15 বছরের মধ্যেই ইতিহাসে হারিয়ে যায়। পরবর্তীতে সৈয়দ ও লোদি বংশ ক্ষমতায় এলেও উত্তর ভারত আর কখনোই আগের শক্তি ফিরে পায়নি। দাক্ষিণাত্যেও পরিস্থিতি ভালো ছিল না। বিজয়নগর ও বাহমনি উভয় সাম্রাজ্যই ভেতরের বিদ্রোহ এবং ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত ছিল। 1525 সালে অবশেষে বাহমনি সুলতানাত ভেঙে পড়ে 5টি আলাদা রাজ্যে বিভক্ত হয়ে যায়। দিল্লি তখন শুধুমাত্র একটি আঞ্চলিক শক্তি। বিজয়নগর ব্যস্ত নিজের অভ্যন্তরীণ সমস্যায়। ঠিক সেই শূন্যতাতেই মধ্য এশিয়া থেকে আগত এক নতুন শক্তি ভারতের ইতিহাসে প্রবেশ করতে যাচ্ছে। তুর্কি মঙ্গল যুদ্ধ সংস্কৃতি, পারস্য প্রশাসন এবং ইসলামী বিশ্বাসের মিশেলে গঠিত মুঘল সাম্রাজ্য। আর প্রায় একই সময় পশ্চিম ভারতের বন্দরে ভিড়তে শুরু করে ইউরোপ থেকে আসা অচেনা জাহাজ। ভারতের ইতিহাস এখন প্রবেশ করতে যাচ্ছে এক সম্পূর্ণ নতুন যুগে। ভারতের ইতিহাসে অনেক বিজয়ী এসেছে, অনেক আক্রমণকারী লুণ্ঠন করে চলে গেছে, কিন্তু 1526 সালে যারা এসেছিল তারা শুধু লুট করতে আসেনি, তারা এসেছিল শাসন করতে, গড়ে তুলতে এবং ইতিহাস বদলে দিতে। এই সময় থেকেই শুরু হয় ভারতের ইতিহাসের এক নতুন অধ্যায়, মুঘল যুগ। মুঘল বা মঙ্গলরা ভারতের কাছে একেবারে অপরিচিত ছিল না। চেঙ্গিস খানের যুগ থেকেই মধ্য এশিয়ার এই যোদ্ধারা মাঝে মাঝে ভারতীয় সীমান্তে হানা দিয়েছে। তৈমুর লং নিজেকেও মঙ্গল বলা হতো। কিন্তু 1526 সালে যে মুঘলরা এলো তারা ছিল ভিন্ন। তারা ক্ষণস্থায়ী আক্রমণকারী নয়, তারা হতে যাচ্ছিল ভারতের সবচেয়ে শক্তিশালী প্রাক আধুনিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মুঘলরা ভারতে প্রবেশ করে আফগানিস্তানের পথ ধরে। তাদের নেতা ছিলেন জহিরুদ্দিন মুহাম্মদ বাবর, যিনি নিজেকে চেঙ্গিস খান ও তিমুর উভয়েরই বংশধর বলে দাবি করতেন। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লির লোদি সুলতানকে পরাজিত করেন এবং উত্তর ভারতের শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাবর শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষিত, সাহিত্যপ্রেমী মানুষ। তিনি নিজের অভিজ্ঞতা লিখে গেছেন। ভারতের প্রকৃতি, গাছপালা ও প্রাণী জগৎ তাকে মুগ্ধ করেছিল, কিন্তু ভারতীয় সমাজের সঙ্গে তার সম্পর্ক ছিল সীমিত। তিনি পারস্য সংস্কৃতিতে ঘেরা প্রাসাদ নির্মাণ করেন, যা ছিল যেন ভারতীয় জনজীবন থেকে বিচ্ছিন্ন এক একটি দ্বীপ। তবে বাবরের সাম্রাজ্য ছিল ক্ষণস্থায়ী। বাবরের মৃত্যুর পর তার সাম্রাজ্য মধ্য এশীয় রীতিতে ভাগ হয়ে যায়। ভারতের দায়িত্ব পান তার পুত্র হুমায়ুন। কিন্তু হুমায়ুন ছিলেন দুর্বল অবস্থানে। 1540 সালে আফগান নেতা শের শাহ সুরি বিদ্রোহ করে মুঘলদের ভারত থেকে বিতাড়িত করেন। হুমায়ুন সাহায্যের জন্য ভাইদের কাছে গিয়েও ব্যর্থ হন। অবশেষে তাকে পালিয়ে যেতে হয় পারস্যের সাফাবিদ সাম্রাজ্যে। সেখানেই ভাগ্যের মোড় ঘোরে। সাফাবিদরা তাকে একটি শক্তিশালী সেনাবাহিনী দেয়। এই বাহিনী নিয়ে হুমায়ুন আবার ফিরে আসেন। 1555 সালে সিরহিন্দের যুদ্ধে তিনি দিল্লি সালতানাতকে চূর্ণ করেন এবং বাবরের সাম্রাজ্য পুনরুদ্ধার করেন। কিন্তু ভাগ্য নির্মম ছিল। ভারত পুনর্দখলের মাত্র 6 মাস পর নিজের গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে হুমায়ুন মৃত্যুবরণ করেন। হুমায়ুনের মৃত্যুর সময় তার পুত্র আকবর ছিলেন মাত্র 12 বছরের শিশু। শাসনভার সামলান তার রিজেন্ট বাইরম খান, একজন দক্ষ প্রশাসক ও সেনানায়ক। কিন্তু ক্ষমতা হস্তান্তরের সময় বাইরম খান বিদ্রোহ করেন। আকবর বিদ্রোহ দমন করেন, তবুও প্রতিশোধ নেননি, বরং তাকে মক্কায় হজ পালনের সুযোগ দেন। এই সিদ্ধান্তই আকবরকে অন্যান্যদের থেকে আলাদা করে।
আকবর একের পর এক যুদ্ধ জয় করে উত্তর ও পূর্ব ভারতে মুঘল আধিপত্য প্রতিষ্ঠা করেন। তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন উদ্ভাবক। 1569 সালে রাজপুত রাজাদের বিরুদ্ধে তিনি সম্ভবত ভারতে প্রথমবার কামানের কার্যকর ব্যবহার করেন। মুঘল বাহিনী ইতিহাসে ভারতের প্রথম বড় সেনাবাহিনী, যারা প্রধানত বারুদ ও আগ্নেয়াস্ত্রের ওপর নির্ভর করত। কিন্তু আকবর শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ রাষ্ট্রনায়ক। তিনি বুঝেছিলেন ভারত শাসন করতে হলে হিন্দু অভিজাতদের সঙ্গে সমঝোতা জরুরি। তিনি হিন্দু নারীকে বিয়ে করেন, রাজপুত রাজাদের প্রশাসনিক স্বাধীনতা দেন, শর্ত একটাই, বিশ্বাসঘাতকতা নয়। তিনি প্রশাসনকে কেন্দ্রীভূত করেন, যে কাঠামো শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে। আকবর নিষিদ্ধ করেন পশু বলি, বন্ধ করেন জোরপূর্বক সতী প্রথা, হিন্দু মন্দিরে পূজার স্বাধীনতা দেন এবং 1564 সালে জিজিয়া কর বিলুপ্ত করেন। 1575 সাল থেকে তিনি শুরু করেন ধর্মীয় বিতর্ক সভা, যেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, এমনকি জরথুস্ট্রবাদীরাও অংশ নিত। এই সহিষ্ণুতা ছিল প্রায়োজনগতভাবে কার্যকর, কিন্তু একই সঙ্গে ছিল আকবরের ব্যক্তিগত বিশ্বাসের প্রতিফলন। 1505 সালে আকবর মৃত্যুবরণ করেন, কিন্তু রেখে যান এমন এক সাম্রাজ্য যা আরও 250 বছর টিকে থাকবে। মুঘল যুগ শুধু মহান পুরুষদের গল্প নয়, এটি শক্তিশালী নারীদেরও যুগ। আকবরের পুত্র জাহাঙ্গীর প্রেমে পড়েন এক অসাধারণ নারীর, নূরজাহান। তরুণ বয়সে প্রেম হলেও নূরজাহান দরিদ্র পরিবারের হওয়ায় আকবর তাকে অন্যত্র বিয়ে দিতে বাধ্য করেন। কিন্তু আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর সেই বিয়ে ভেঙে নূরজাহানকে নিজেই বিয়ে করেন। নূরজাহান ছিলেন অসাধারণ রাজনীতিবিদ। তিনি রাজমোহরের অধিকার পান, সরকারি নিয়োগ ও ফরমান জারি করতেন। অনেক ক্ষেত্রেই জাহাঙ্গীর ছিলেন নামমাত্র শাসক, আসল ক্ষমতা ছিল নূরজাহানের হাতে। এই শক্তি নজর এড়ায়নি যুবরাজ শাহজাহানের। জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান নূরজাহানকে রাজদরবার থেকে নির্বাসিত করেন। তার জায়গায় ইতিহাসে প্রবেশ করে আরেক নাম, মুমতাজ মহল। ইতিহাসে খুব কম ভালোবাসা আছে যা পাথরে খোদাই হয়ে অমর হয়েছে, আর সেই ভালোবাসার সবচেয়ে বিখ্যাত স্মারক তাজমহল। কিন্তু তাজমহল শুধু প্রেমের গল্প নয়, এটি ছিল এক সাম্রাজ্যের ক্ষমতা, সম্পদ এবং আত্মবিশ্বাসের প্রতীক। জাহাঙ্গীরের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র শাহজাহান। তার শাসনকালকে বলা হয় মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ। সাম্রাজ্য ছিল স্থিতিশীল, রাজকোষ ছিল পরিপূর্ণ, আর শিল্প ও স্থাপত্য পৌঁছে গিয়েছিল তার সর্বোচ্চ শিখরে। শাহজাহান ছিলেন একাধারে একজন দক্ষ শাসক এবং সৌন্দর্য পিপাসু শিল্পপ্রেমী। শাহজাহান ও মুমতাজ মহল ছিলেন প্রকৃত অর্থেই এক প্রেমময় দম্পতি। তারা কিশোর বয়সেই পরস্পরের সঙ্গে বাগদান করেন এবং প্রায় 20 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 26 বছরের দাম্পত্য জীবনে শাহজাহান আর কোনো স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেননি। অন্য বিয়েগুলো ছিল শুধু রাজনৈতিক। মুমতাজ শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন শাহজাহানের ঘনিষ্ঠ উপদেষ্টা। দরবারে আদেশ দেওয়া, উচ্চ পদে নিয়োগ, সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই দম্পতির 14টি সন্তান জন্ম নেয়। 1631 সালে চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মুমতাজ মহল মৃত্যুবরণ করেন। শাহজাহান ভেঙে পড়েন। কয়েকদিন তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন, দরবারে যান না, কথা বলতেও অক্ষম হয়ে পড়েন। এই শোক থেকেই জন্ম নেয় এক সিদ্ধান্ত, তিনি এমন এক সমাধি নির্মাণ করবেন যা পৃথিবী আগে কখনো দেখেনি। শাহজাহান দায়িত্ব দেন তার প্রধান স্থপতি উস্তাদ আহমদ লাহোরীকে। আগ্রার কাছে যমুনা নদীর তীরে শুরু হয় নির্মাণ কাজ। হাজার হাজার শ্রমিক, শিল্পী ও কারিগর বছরের পর বছর কাজ করেন। 1643 সালে মুমতাজের মৃত্যুর 12তম বার্ষিকীতে প্রথম স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয় তাজমহলে। পুরো কমপ্লেক্স সম্পূর্ণ হতে আরও প্রায় 10 বছর সময় লাগে। একটি প্রচলিত গল্প আছে, শাহজাহান নাকি কারিগরদের হাত কেটে চোখ উপড়ে ফেলেছিলেন, যাতে তারা আর কখনো এমন কিছু বানাতে না পারে। ইতিহাসবিদরা একমত এটি সম্পূর্ণ মিথ্যে। 1648 সালে শাহজাহান নিজেও তাজমহলে মুমতাজের পাশে সমাহিত হন। আজ তাজমহল শুধু মুঘল স্থাপত্য নয়, ভারতের অতীত ও বর্তমানের এক চিরন্তন প্রতীক। শাহজাহানের শেষ জীবন শান্ত ছিল না। তার পুত্রদের মধ্যে ক্ষমতার জন্য রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত বিজয়ী হন ঔরঙ্গজেব। তিনি নিজের পিতাকে বন্দী করেন এবং সিংহাসনে বসেন। ঔরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বিস্তৃত শাসক। তার আমলে সাম্রাজ্য দক্ষিণ ভারতের গভীর পর্যন্ত বিস্তৃত হয়, কিন্তু তার শাসন ছিল কঠোর।
তিনি আকবরের সহনশীল নীতি থেকে সরে আসেন, জিজিয়া কর পুনর্বহাল করেন এবং ধর্মীয় কঠোরতা আরোপ করেন। এর ফলে বিদ্রোহ বাড়তে থাকে। রাজপুত, মারাঠা, শিখ সবাই একে একে প্রতিরোধ গড়ে তোলে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দ্রুত দুর্বল হয়ে পড়ে। দুর্বল উত্তরাধিকারী, অর্থনৈতিক সংকট, অবিরাম বিদ্রোহ এবং ইউরোপীয় শক্তির আগমন সব মিলিয়ে একসময়ের অজেয় সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে।